এখন আমাকে সবসময় আমার বৌদির থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। আমাকে বাইরে যেতে হবে। যদি সে জেনে যায় যে আমি মার্কেট অবধি যাচ্ছি, তাহলে খুব খারাপ হতো। কিন্তু সেটাই হলো। সে আমাকে দেখে নিল আর বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো জানো যে প্রতিদিন আমার একটা জিনিসের দরকার হয়, আর তুমি আমার থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে চলে যাচ্ছ। আমি বললাম, না বৌদি, এরকম কোনো ব্যাপার নয়। আজকে বাড়িতে কিছু অতিথি আসবে, এই কারণে মা তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আসতে বলেছেন। তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। বৌদি বলল, তোমার মনে আছে তো যে তোমার দাদা যাওয়ার আগে আমার দায়িত্ব তোমার উপরে দিয়ে গেছিল? তখন তুমি বলেছিলে যদি আমার কোনো জিনিসের দরকার হয় তুমি আমাকে এনে দেবে। তাহলে এখন পালাচ্ছ কেন? আমি বললাম, আমি পালাবো কেন? তখন বৌদি বলতে লাগলো, সেটাই নিয়ে এসো যেটা আমাকে রোজ এনে দাও। আমি বললাম, বৌদি আর কিছু চাই তোমার? তখন সে বলতে লাগলো, না শুধু সেটারই দরকার। আমি তো নিজের মাথায় হাত দিয়ে থেকে গেলাম, কেননা বৌদি যদি আমাকে অন্য কোনো জিনিস আনতে বলতো তাহলে খুব ভালো হতো। কেননা এখন তো দোকানদারও আমাকে নিয়ে মজা করতে শুরু করেছে। আজকে আবারও দোকানদার আমাকে লজ্জায় ফেলে দিল যে এত মোমবাতি দিয়ে তোমরা কি করো। কিন্তু আমি খুব অসহায়, কেননা বৌদি প্রতিদিন আমাকে একটা মোমবাতি এনে দিতে বলতে। দোকানদার বলল, এখন তো কারেন্টও তেমন যায় না, আর আজকাল কারেন্ট গেলেও প্রায় বাড়িতে ইনভার্টার আছে, সোলার সিস্টেমও খুব পপুলার হয়েছে। তোমরা কেন এখনো মোমবাতি দিয়ে কাজ চালাচ্ছ? তোমার দাদা তো বিদেশে কাজ করে, তারপরও তোমরা এত গরিব নাকি? আমি বললাম, দেখো, এখন আমার সময় নেই তোমার সাথে বক বক করার। তখন সেও চুপ হয়ে গেল। আমি তার কাছ থেকে প্রতিদিন একটা মোমবাতি নিতাম, কিন্তু যখন আমি বৌদিকে মোমবাতি দিতাম তখন সে সুতো কেটে মোমবাতিটাকে ঘরে নিয়ে যেত। অদ্ভুত ব্যাপার এটাই যে যদি মোমবাতি সুতো কেটেই দেয় তাহলে সেটা কি কাজের? আর বৌদি এটা কেন করতো? আমার দাদার বিদেশে যাওয়া 1 মাস হয়ে গেছে, কিন্তু যখনই আমি বৌদির কাছে জিজ্ঞেস করতাম যে মোমবাতি দিয়ে তুমি কি করো, তখনই বৌদি বলতে, কোনো একদিন আমি জানলা খুলে দেব, তখন তুমি নিজেই দেখে নিও। আমার বৌদি সবসময় এমনভাবে কথা বলতো যেন তার কথা দুইটা মানে আছে। আমি কেন এইসব দেখবো? আমি তাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর সোজাসুজি বলে দিলেই হতো। এটা কেমন কথা, জানলা দিয়ে দেখে নিও? আমি কেন জানলা দিয়ে দেখব? কিন্তু তারপরও ধীরে ধীরে আমার মনে আশা তৈরি হতে লাগলো। আর আমিও ভাবলাম যে এই বাড়িতে কি হচ্ছে। কেননা যখন দাদা বাইরে যাচ্ছিল তখন আমাকে বলেছিল, নিজের বৌদির খেয়াল রাখিস, ওর কোনো জিনিসের দরকার হলে এনে দিস। হয়তো কিছু এমন জিনিস থাকবে যেটা তোকে মা বাবা থেকে লুকিয়ে আনতে বলবে, তখন তুই অবশ্যই এনে দিবি, আমি টাকা পাঠিয়ে দেব। আমার নাম নন্দ। আমরা বাড়িতে 5 জন ছিলাম। আমি, আমার দাদা, আমার মা বাবা আর আমার বৌদি। আমার বৌদি এই বাড়িতে আসা সবেমাত্র 2 মাস হয়েছে, আর 1 মাস হয়ে গেছে আমার দাদার বিদেশে যাওয়া। এখন আমি সবসময় নিজের বৌদির থেকে লুকিয়ে লুকিয়ে থাকতাম, কেননা আমি চাইতাম না যে সে আমাকে আবারও সেই কাজটা করতে বলুক যেটা আমি করতে চাই না। এই কারণে আমি তার থেকে দূরে দূরে থাকতাম। বাড়ি থেকে এমনভাবে বের হচ্ছিলাম যেন বৌদি বুঝতে না পারে যে আমি বাইরে যাচ্ছি। কিন্তু সে আমাকে দেখে নিল আর আমাকে এমন একটা কাজ বললো যেটা আমি করতে চাই না, কেননা এখন তো দোকানদারও আমাকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। কিন্তু বৌদিকে কিভাবে মানা করতাম? মাও বলেছিল, তোর দাদা বাড়িতে নেই, তাই তোর বৌদির যদি কিছু আনতে বলে তাহলে না করিস। এই কারণে আমি বৌদির কথা মেনে নিতাম। আজকে দোকানের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিছুটা ভিড় কমার। যখনই ভিড় কমলো তখনই এগিয়ে গিয়ে দোকানদারকে বললাম, একটা বড় দেখে মোমবাতি দাও, যেটা সবচেয়ে বড় আর মোটা। দোকানদার দিতে দিতে বলতে লাগলো, এত মোমবাতি দিয়ে প্রতিদিন কি করো? তোমাদের বাড়ির অবস্থা তো ভালোই, এক ভাই বাইরে কাজ করে, বাড়িতে একটা ইনভার্টার লাগিয়ে নাও। তার এই কথাই শুনে আমার রাগ হয়ে গেল। তাকে বললাম, আমাদের বাড়ির হিসাব নেওয়া তুমি কে? তাকে আরও বললাম, আমাকে আমার জিনিস দিয়ে দাও, আমার আরও কাজ আছে। ওকে এটা বলার মানে ছিল যে তোমার কাজ হলো জিনিস বেচা, তুমি নিজের কাজ নিয়েই থাকো। আমি সেই মোমবাতি নিলাম আর ব্যাগে ঢুকিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি বৌদি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার বৌদি খুবই সুন্দরী। তার গায়ের রং শুধু ফর্সা না, বরং চকচকেও ছিল। তার গাল পুরো চকচক করতে। সবাই অবাক হয়ে গেছিল যে কেউ এত সুন্দরী কিভাবে হতে পারে। এরকম সুন্দর মুখ তো পাহাড়ে থাকা লোকেদেরও হয় না। এত সৌন্দর্য ছিল যেটা আমার মা দেখে তাড়াতাড়ি করে ভেবে নিল যে নিজের ছেলের বিয়ে এর সাথেই দেবে। আমার মাকে সবাই জিজ্ঞেস করতো, তুমি এত সুন্দরী মেয়ে কোথা থেকে নিয়ে এসেছো? এর কি কোনো বোন আছে? সমস্ত লোকে অবাক ছিল। আর এই জিনিসটা নিয়ে আমার মা খুব খুশি ছিল, কেননা শুধু বাড়ির জন্য বৌমা শোপিসের মতো ছিল। কেননা শ্বশুর বাড়ির জন্য বৌমা শোপিসের মতো ছিল। যে কাজের জন্য আমার মা বৌদিকে নিয়ে এসেছিলেন সেটা তো পূরণ হচ্ছিল। এই কারণে আমার মা খুবই খুশি ছিল। মা বলতো যে যেই আমাদের বাড়িতে আসে সে সমস্ত কিছু বলে এটাই বলে যে খুব সুন্দরী বৌমা নিয়ে এসেছো।
আর যত সময় এখানে থাকে ওর ব্যাপারেই কথা বলতে থাকে। বিয়ের সময় যে সমস্ত আত্মীয়রা বিয়েতে আসতে পারেনি তারা আমাকে বৌদিকে দেখার জন্য বারবার আমাদের বাড়িতে আসতে থাকে আর অবাক হতে থাকে। তারা বারবার বৌদিকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি খাও, কি মাখো, কোন সাবান ব্যবহার করো, কোন ক্রিম মুখে লাগাও। বৌদি সবাইকে বলতে থাকতো, আমি কিছুই করি না, আমি কিছুই মাখি না। কিছু মহিলা তার ঘরে গিয়ে দেখার চেষ্টাও করতো যে ঘরে কোনো সাবান, কোনো ক্রিম বা কোনো জিনিস যদি রাখা থাকে তাহলে তারা তার নাম দেখে নেবে, কিন্তু এরকম কিছুই ছিল না। যাই হোক, বৌদি একা দাঁড়িয়েছিল। বৌদি যখন আমার হাতে মোমবাতি দেখলো তখন খুব খুশি হয়ে গেল আর খুশি খুশি আমার হাত থেকে মোমবাতি নিয়ে নিল। এরপরে তার ভেতর থেকে সুতো বের করে সুতো সেখানেই ফেলে দিল আর মোমবাতি নিয়ে নিজের ঘরের মধ্যে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছিল আর বৌদি সন্ধ্যার পরে কোনো কাজ করতো না, নিজের ঘরে চুপচাপ চলে যেত। মা বলতেন, হয়তো তোর দাদা বাইরে থেকে ফোন করে, বেচারির সবেমাত্র বিয়ে হয়েছে, তোর দাদাকে এত সুন্দর বউকে রেখে বাইরে যেতে হয়েছে, কেননা বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, 1 বছরের মধ্যে ফিরে আসবে। বৌমার হৃদয়ে তো ওর জন্য কষ্ট হয়। আমার মা বৌদির খুব খেয়াল রাখতেন। মা সব সময় বলতো, তোর বৌদির হৃদয় অনেক বড়, যে বিয়ের 1 মাস পরেই নিজের স্বামীকে বলেছে যে সে বাইরে চলে যাক। যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সে নিজের স্বামীর যাওয়া আটকে দিত। যদি তোর বৌদি একবার বলতো তুমি যেও না, তাহলে তোর দাদা চাকরি ছেড়ে এখানে বসে থাকতো। তোমার উপরে অনেক দায়িত্ব, তুমি যাও, আমার কোনো ব্যাপার নেই, আমি এখানে ঠিক থাকবো। আমার মা বৌদির উপরে পুরো ফিদা ছিলেন। তিনি বৌদির মধ্যে কোনো খারাপই দেখতে পেতেন না। মায়ের এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। মা সবসময় বৌদিকে খুব ভালোবাসত আর বৌদি সবার সাথে খুব ভালোভাবে থাকত। কিন্তু সন্ধ্যা হতেই বৌদি নিজের ঘরের মধ্যে চলে যেত। আমি এই জিনিসটা নিয়ে অবাক ছিলাম যে যদি মোমবাতি জ্বালানোর জন্য আনা হয়ে থাকে তাহলে সুতো কেন কেটে বের করে, সেটা ছাড়া তো সেটা জ্বলবেই না, তাহলে ওই মোমবাতি দিয়ে কী লাভ? আমি তো সবসময় টেনশনে থাকতাম। দোকানদার আমাকে কথা শোনাতো, আমি অন্য দোকানে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সেই দোকান এখান থেকে অনেক দূরে, সেই কারণে সেখানে বারবার যাওয়া খুবই সমস্যাজনক। এই কারণে বাধ্য হয়ে এখান থেকে জিনিস নিতে হতো। কিন্তু আমার বারবার বৌদির থেকে টাকা চাইতে লজ্জা করতো। আমার কাছে যা টাকা থাকতো আমি সেটাই খরচ করছিলাম, আর এই জিনিসটা আমার একদমই ভালো লাগছিল না। কিন্তু এর থেকেও আমার বেশি চিন্তা ছিল যে বৌদি মোমবাতি দিয়ে করেটা কি। এটা তো ঠিকই যে মাঝে মাঝে কারেন্ট চলে যেত আর মোমবাতি জ্বালানোর দরকার হতো, তাহলে কি বৌদিও এটাই করে? আমি এসব নিয়ে অনেক চিন্তা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। যাই হোক, আমি একটা উপায় বের করলাম। আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ইনভার্টার কিনে নিয়ে এলাম। বাড়িতে সবাই খুশি। আমি ইনভার্টার কানেকশন বৌদির ঘরেও লাগিয়ে দিলাম। আমার পুরো বিশ্বাস ছিল যে এরপরে বৌদি আমাকে আর মোমবাতি আনার জন্য বলবে না, কেননা বাড়িতে ইনভার্টার আছে। আমি তো নিজের বুদ্ধি নিয়ে আনন্দে ছিলাম। এখন আমাকে আর বৌদির ওই কথা শুনতে হবে না যে আমাকে মোমবাতি এনে দাও, কারণ তার ঘরে আলো সবসময় জ্বলবে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন এই পরের দিন বৌদি আমাকে টাকা দিয়ে বললে, আমাকে একটা মোমবাতি এনে দাও তো, কালকেও তুমি নিয়ে আসোনি। আমি বললাম, বৌদি এখন তোমার মোমবাতির কি দরকার, এখন তো বাড়িতে ইনভার্টার আছে। আমার এই কথা শুনে বৌদি খিলখিল করে হাসতে লাগলো আর বললো, তুমি তো খুবই সরল। আমাকে বৌদির কথা মানতে হলো, কিন্তু আমি অবাক ছিলাম যে এখন তো ইনভার্টারও আছে, তারপরেও সে আমাকে দিয়ে এসব কেন আনছে। যাই হোক, যেটা আমি করতে চাইতাম না সেটাই আমাকে করতে হচ্ছিল। আমি মনে মনে ভেবে নিলাম যে কথায় কথায় বৌদিকে এই কথা জিজ্ঞেস করবো। আমাদের বাড়িতেও দেওর বৌদির মধ্যে কোনো বাধা ছিল না। আমরা যখন চাইতাম একে অপরের সাথে কথা বলতে পারতাম। তাকে বাবার বাড়িতে তো আমিই নিয়ে যেতাম। একদিন আমি তার সঙ্গে এদিকে ওদিকের কথা বললাম। প্রথমে খাবারের কথা জিজ্ঞেস করলাম, তারপরে ওয়েদারের কথা বললাম, এরপরে লাইটের কথা জিজ্ঞেস করে নিলাম। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, তুমি এই মোমবাতি দিয়ে করোটা কি? এই কথাটা শুনে বৌদি হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি রাতের বেলা জানলা খুলে রাখবো, তুমি নিজেই দেখে নিও আমি মোমবাতি দিয়ে কি করি। বৌদির এই কথা একটু অদ্ভুত লাগলো। বৌদি কি বলতে চাইছে তার ঘরের ভিতরে আমি এভাবে কিভাবে দেখতে পারি? বৌদি আমাকে মাঝে মাঝে অদ্ভুত ধরনের কথা বলতে থাকতো। আমি এই কথা আমার মাকেও বলতে পারতাম না। একদিন মায়ের কাছে দাদার ফোন এলো। দাদা মাকে বলতে লাগলো, তোমরা মনে হয় আমার বউকে খুব আদর যত্নে রেখেছো, ওর তো আমার কোনো খেয়ালই নেই, আমাকে ফোনও করে না, আমি ফোন করলেও আমার সঙ্গে তেমন কথা বলে না। তখন মা বলল, ও তো সন্ধ্যা হলে সমস্ত কাজ শেষ করে তোর সঙ্গে কথা বলার জন্য ঘরের মধ্যে চলে যায়, জানি সেই সময় তুই যে দেশে থাকিস সেখানে সকাল, তাই আমি ওকে বিরক্ত করি না যে ও তোর সাথে কথা বলছে, তুই এখানে থাকিস না, তাই আমি ভেবেছি তোর সাথে কথা বলে সময় কাটাচ্ছে। দাদা এই কথা শুনে অবাক হয়ে গেছিল। সে বলল, না এরকম কিছুই না, আমরা কথা তো বলি, কিন্তু আমার দাদা হয়তো ব্যাপারটা বুঝে গিয়েছিল, তাই কথাটা ঘুরিয়ে দিল। আমার দাদা খুব লাজুক টাইপের,
হৃদয়ের কথা ও কাউকে বলতে না। এর মানে এটাই যে দাদার সাথে বৌদির কথা না বলাটা খুবই চিন্তাজনক ব্যাপার। যদি ছোটখাটো ব্যাপার হতো তাহলে ও কখনো এরকমভাবে প্রকাশ করতো না। আমার এই জিনিসটা অনুভব হলো। আমার মায়েরও সন্দেহ হলো। তাই আমার মা বৌদিকে বলল, এই সমস্ত খাবার তুমি বানাবে, সবাইকে খাবার খেতে দেবে, আর খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে রাখবে। এইসব কাজ করতে করতে বৌদির রাত 10টা, 10:30 বেজে যেত। বৌদি 2 দিন বৌদি 2 দিন চুপচাপ এই কাজ করলো। তারপরে সে বিরক্ত হয়ে বলল, আমি এই কাজ করব না। একে তো আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়েছো, বেশ সময় তো তোমরা এই সমস্ত কথা বলোনি যে ও এত তাড়াতাড়ি চলে যাবে। তার উপরে আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকো। আমি দিনে খাবার রান্না করে দেবো, কিন্তু রাতে খাবার বানাবো না। আর নিজের কথাতে দাঁড়িয়ে রইল। তখন বাড়িতে হালকা পাতলা ঝগড়া শুরু হলো। আমার মা এরকম ছিল না, তার খুব বেশি ঝগড়া করার শখ ছিল না। এই কারণে সেও চুপচাপ হয়ে গেল। এখন আমিও ভেবে নিয়েছি যে আমি দেখবো বৌদি কী করে। আর সে নিজেই বলেছিল যে আমি জানলা খুলে দেবো, তুমি নিজেই দেখে নিলে। আমি মনে মনে ভেবে নিলাম যে আজকে রাতে তার ঘরের জানলার বাইরে আমি অবশ্যই যাব। আমার এটা তো ভালো লাগছিল না, কেননা রাতের সময় যদি কেউ আমাকে দেখিয়ে নেয় যে আমি বৌদির ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে ভিতরের দিকে দেখছি, তাহলে আমার খুবই অসম্মান হয়ে যাবে। মা তো না জানি কী কী কথা শুনিয়ে দেবে। আমি বাইরে বেরিয়ে আশেপাশে দেখলাম কেউ কোথাও নেই। যখন আমি জানলার কাছে গেলাম তখন দেখলাম জানলা বন্ধ, কিন্তু ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমার এরকম মনে হচ্ছিল যে বৌদির খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আমি অবাক ছিলাম যে বৌদি এমন কি করছে। সে তো বলছিল যে সে জানলা খুলে দেবে, কিন্তু সে তো জানলা খোলেনি। তাই আমি সেখান থেকে চলে এলাম। সকালে আমি বৌদিকে বললাম, তুমি জানলা খোলোনি কেন? তখন সে বলল, আচ্ছা তুমি দেখার জন্য চলে এসেছিলে? আমি তো ইয়ার্কি করেছিলাম। তোমার লজ্জা করবে না আমার ঘরে উঁকি মারতে? আমি লজ্জা পেয়ে গেলাম আর বললাম, না না, আমি মজা করছিলাম, আমি আসিনি। এই কথা শুনে বৌদি আবার হাসতে লাগলো আর বলতে লাগলো, কোনো ব্যাপার না, আমি ভুলে গেছিলাম জানলা খুলতে। আমি তার মুডের ব্যাপারে বুঝতে পারতাম না। মাঝে মাঝে কোনো অদ্ভুত কথা বলে দিতে, আবার বলতো যে আমি মজা করছি। যখন বিয়ের আগে আমরা তাকে দেখতে গেছিলাম তখন তো তাকে একদমই এরকম মনে হয়নি। তাকে চুপচাপ আর শান্ত মেজাজের মনে হচ্ছিল। আর এখন তো সে আমার মায়ের সাথেও ঝগড়া করতে, যা মনে হতো বলে দিত। যখন কাজ করার মুড থাকতো না তখন বলতো আমার শরীর খারাপ লাগছে। এরপরে সে একদম ঠিকঠাকভাবে ঘুরে বেড়াতো। বাড়ির কোনো আত্মীয় স্বজন এলে মুড বানিয়ে থাকতো, আর নিজের ঘরের মধ্যে সেই যে বের হওয়ার কথা ভুলেই যেত। আমার মা ও বৌদির ব্যাপার দেখে বিরক্ত হতে শুরু করেছিল। আমার মা যে আগে বলতো বৌমার সুন্দরী হওয়া উচিত, যাতে যে দেখবে সে দেখতেই থাকবে। আজকাল বাড়ির কাজ তো কোনো মেয়েই জানে না, বিয়ের পরে শিখে নেয়। কিন্তু এখন আমার মার নজর বদলে গেছে। বৌদি নিজের কোনো বোন ছিল না, কিন্তু একটা কাকাতো বোন ছিল, যে বৌদির মতো ততটা সুন্দরী না হলেও সুন্দরী ছিল। আমার মা আগে বলতো যে ওর সম্বন্ধ আমার জন্য করবে, কিন্তু এখন আমার মা তবা করে নিয়েছে। আর আমারও কোনো শখ ছিল না। যদি বৌদি এরকম হয় তাহলে তার বোন আর কেমন হবে? আর আমি এইরকম মেয়ের সাথে জীবন কাটাতে পারবো না। যাই হোক, পরের দিন আবার আমি অপেক্ষা থাকলাম যে আজকে হয়তো জানলা খোলা থাকবে। কিন্তু আজকে যখন আমি যাচ্ছিলাম তখন আমার মা আমাকে দেখে নিল। তিনি বললেন, এই সময় কোথায় যাচ্ছিস? আমি বললাম, আমার বন্ধুর ফোন এসেছে, তাই আমি বাইরে যাচ্ছি। আমার মা বললেন, ওখানে গিয়ে কাজ নেই, নিজের ঘরের মধ্যে বসে কথা বলে নিন। আমি আমার মায়ের সামনে ফিরে ঘরের মধ্যে এসে গেলাম। কিন্তু কিছু সময় পরে যখন আমার মনে হলো যে আমার মা ঘুমিয়ে পড়েছে, তখন আবারও চলে গেলাম। কিন্তু এইবারও আবার জানলা বন্ধ। যখন আমি ভালোভাবে কান লাগিয়ে শুনলাম তখন এমন আওয়াজ আসছিল যেন মনে হচ্ছিল বৌদি খুব কষ্টে আছে। বৌদি কি দাদার কথা ভেবে কান্না করছে? কিন্তু তার ব্যবহার দেখে এরকম মনে হতো না যে তার দাদার কথা মনে পড়ে। কারণ দাদা বলতো যে এ আমার সাথে ঠিকভাবে কথাও বলে না। তোমরা কি একে সব সময় কাজে লাগিয়ে রেখেছো? তাহলে এই অদ্ভুত আওয়াজ কেন আসছিল? আমি কিছুটা টেনশনে পড়ে গেছিলাম। পরের দিন আমি বৌদিকে কিছুই বললাম না। সে হয়তো আমার সাথে মজা করছিল, হয়তো আমাকে পরীক্ষা করছিল। পরের দিন দাদা ফোনে বললেন যে ও কয়েকদিনের মধ্যেই 3 মাসের ছুটিতে আসছে, কেননা যে শহরে ও কাজ করতো সেখানে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই ও 3 মাসের জন্য এখানেই থাকবে। এই কথা শুনে আমরা সবাই খুশি, কিন্তু বৌদির মুখ দেখে মনে হতো সে খুব অস্বস্তিতে আছে। তার মুখে খুশি একদমই ছিল না, বরং সে বলল, বাড়িতে এসে বসে থাকলে টাকা কোথা থেকে আসবে? আমার মা বৌদিকে বলে দিল যে তোমার তো খুশি হওয়া উচিত, তোমার স্বামী ফিরে আসছে আর তুমি টাকা নিয়ে পড়ে আছো। তখন আমার বৌদি উল্টে জবাব দিয়ে বলল, টাকা না হলে এই সংসার চলবে কিভাবে? আপনার এই ছেলে তো কোনো কাজই করে না। আমি তো পড়াশুনো করছিলাম, তাই আমার কাজ করার কি দরকার? বাবার পেনশন আসতো আর দাদাই সংসারের সমস্ত খরচ চালাতো। আমার মা কিছু বলতে যাচ্ছিল,
কিন্তু আমি তাকে চুপ করিয়ে দিলাম। আমি বললাম, মা, এভাবে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে, আর তোমারও ব্লাড প্রেশার বেড়ে যাবে। মা আমার কথা শুনে নিজের ঘরে চলে গেল। আমি খুশি ছিলাম যে আমার মা আমার কথা মেনে নিয়ে চুপ হয়ে গেছে। আমি চাইতাম না যে বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আমার বৌদি এখন ছোটখাটো ব্যাপারেও মাকে কথা শোনাতে শুরু করে দিল। এখন আমি নিজের কাজ নিয়েই থাকলাম, বৌদি থেকে দূরে দূরে থাকতাম। যখন সে আমাকে কিছু আনতে বলতো, আমি এনে দিতাম। একদিন রাতের বেলা আমি আমার ফোন নিয়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন বৌদি আমাকে ইশারা করলো আর ঘরের মধ্যে চলে গেল। আমি ভাবলাম আজকে আবারও সে আমার সাথে মজা করছে, তাই আমি চলে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ আমার পা থেমে গেল, কেন বৌদির ঘরের জানলা খুলে দিয়েছিল। এর মানে এটাই যে বৌদি মজা করছে না, জানলা খোলা ছিল। আর আজকে আমি দেখতে পারতাম ঘরে কি হয়। এই সুযোগ কিভাবে যেতে দিই? যদি আমার হাতে তার কোনো দুর্বলতা লেগে যায়, তাহলে আমি গিয়ে মাকে আর নিজের দাদাকেও বলে দিতাম। বৌদি জানে না যে সে আজকে কত বড় ভুল করতে যাচ্ছে। এখন আমার মনে তার জন্য একদমই সম্মান ছিল না। সে আমার মায়ের সাথে ঝগড়া করতে থাকতো, আর আমার এইসব কিছু একদমই পছন্দ ছিল না। আমি এগিয়ে জানলার কাছে গেলাম। জানলা খোলা ছিল আর বৌদির ঘরের লাইট অন ছিল। আমি দেখার জন্য চোখ লাগালাম, কিন্তু সামনের দৃশ্য যখন আমি দেখলাম তখন হতভম্ব হয়ে গেলাম। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। এখন আমি বুঝতে পারছি বৌদি কিসের কষ্ট পায়। কেননা বৌদি মোমবাতি গলিয়ে তার সাথে কিছু একটা মিশিয়ে নিজের মুখে আর হাতের উপরে লাগাচ্ছিল। গরম গরম মোম মুখে লাগিয়ে তাকে খুব অদ্ভুত লাগছিল। বৌদিও আমাকে দেখে নিল যে আমি জানলা দিয়ে উঁকি মিলে তাকে দেখছি। তখন সে আমার দিকে তাকে অদ্ভুতভাবে হেসে দিল। তার অদ্ভুত মুখ দেখে আমি আতঙ্কিত হয়ে নিজের ঘরে চলে এলাম। সকালবেলা আমি বৌদিকে বললাম, তুমি কি করছিলে? তখন বৌদি বলল যে, তোমার কি মনে হয় আমি এত সুন্দরী কেন? আমি প্রতিদিনের মতো রাতে নিজের মুখের উপরে সেটাই লাগাচ্ছিলাম, যার কারণে আমার মুখের সমস্ত নোংরা আর আর মরা ত্বক আমার মুখ থেকে বেরিয়ে যায়, আর আমার আসল চকচকে ত্বক বাইরে বেরিয়ে আসে। তাই তো আমি এত সুন্দরী। আমি বুঝে গেলাম যে আমার বৌদি পাগল। সৌন্দর্যের জন্য কেউ নিজেকে এত কষ্ট কিভাবে দিতে পারে? যে মানুষ নিজের হয় না, সে কিভাবে কারো হতে পারে? যখন সে নিজের উপরে এত বড় অত্যাচার করতে পারে, তাহলে কালকে সে যে কারো সাথেই করতে পারে। এই কথাটা আমি কাউকে বলিনি। দুদিন পরে দাদা 3 মাসের ছুটিতে বাড়িতে এলো। দাদা আসার 1 সপ্তাহ পর থেকে বৌদির সাথে তার প্রতিদিন ঝগড়া হতো। বৌদি খুবই জেদি, আর হয়তো দাদা তার কোনো পুরনো চক্করের ব্যাপারে জেনে গেছিল। কেননা দাদা বলছিল যে, তোমার কাছে এখনো তার নাম্বার কেন আছে, তুমি নম্বর কেন ডিলিট করোনি? বৌদি বলল, নম্বর আছে তো কি হয়েছে? এর মানে এটা নয় যে আমি তার সাথে কথা বলি। যখন দাদা বাড়িতে এসেছিল, তখন আমার মা বলছিল যে, তুই তো দাদাকে কিছুই বলিস না কেন? ও আগেই নিজের স্ত্রী থেকে দূরে থেকেছে, এখন ওদেরকে একে অপরের জন্য ছেড়ে দে, ওকে নিজের স্ত্রীর সাথে সময় কাটাতে দে। আমরা ওদের একে অপরের জন্য ছেড়ে দিলাম, কিন্তু জানি না ওদের একে অপরের সাথে কি প্রবলেম হচ্ছিল যে ওরা প্রতিদিন লড়াই ঝগড়া করতে থাকতো। প্রথমে তো আমরা শুধু আওয়াজই শুনতে পেতাম, কিন্তু এখন তাদের ঝগড়া ঘরের বাইরে এসে গেল। আর দাদা বলতে শুরু করে দিল যে, আমি এই মেয়ের সাথে থাকবো না, এ পাগল, এর মাথা খারাপ আছে। এরকম ভাবে কথা ডিভোর্স অব্দি পৌঁছে গেল। আমরা সবাই তারপরও চেষ্টা করলাম যাতে সংসার নষ্ট না হয়। দাদাকে অনেক বোঝালাম, বাবাও বোঝালো। দাদা আসার আগে বাড়িতে যা কিছু হয়েছিল আমরা সেসব দাদাকে বলিনি, কিন্তু বৌদি হঠাৎই করে নিজের বাবার বাড়িতে চলে গেল আর ফিরে আসার কথাই না বলে দিল। আমার বৌদি ভালোভাবেই গিয়েছিল। আমরা ভেবেছিলাম 2-4 দিন পরে ফিরে আসবে। দাদা যেতে চাচ্ছিল না, কিন্তু মা বলল, বৌমা আমাদের বাড়ির ইজ্জত, তোর তাকে আনতে যাওয়া উচিত। যাই হোক, দাদা নিজের অহংকার ভুলে রাজি হয়ে গেল। কিন্তু বৌদি ফোন করে বলছিল যে আমাকে ফিরিয়ে নিতে আসা দরকার নেই। বৌদি এইটুকুই বলেছিল, কি আবার ঝগড়া শুরু হয়ে গেল, আর কথাও অনেক দূর অব্দি পৌঁছে গেল। এরপরে আমরা সবাই বৌদিকে অনেক বোঝাতে থাকলাম, কিন্তু সে মানলো না। আর কিছুদিন পরে তার দিক থেকে কোর্টের অর্ডার এসে গেল, সে আমার দাদা থেকে ডিভোর্স নিতে চায়। এখন আমার দাদাও রেগে গেল, আর আমার দাদা বলল, আমি তো আগে থেকেই একে রাখতে চাইতাম না, তোমাদের কারণে আমি চুপ হয়েছিলাম। না জানি বৌদি কি চাইতো। তার নিজের উপরে খুব অহংকার ছিল। আমার মাও খুব টেনশনে ছিল। মামলা কোর্ট কাচারি অব্দি পৌঁছে গেল, আর দুজনে আলাদা হয়ে গেল। আমার দাদা আমাকে বলল যে, তুমি মেয়ে শুধু রূপ দেখেই এনেছো, কিন্তু ওর ব্যবহার আর চালচলন দেখোনি। ও একদমই ভালো মেয়ে না, ও অহংকারী আর বদমেজাজি মেয়ে, যার সাথে কোনো পুরুষই থাকতে পারবে না। আমার মাও লজ্জিত ছিল যে তিনি শুধু সৌন্দর্যই দেখেছিলেন, কিন্তু কখনো কখনো শুধু সৌন্দর্যই সবকিছু হয় না। সবচেয়ে সুন্দর তো মেয়ের ব্যবহার আর সম্মানই হয়, যেটা আমার বৌদির ভিতরে একদমই ছিল না। তার শুধু নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা ছিল। সে নিজের সৌন্দর্যতার জন্য সবকিছু করতে পারত। আর দাদা বলতো যে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করা উচিত না, কেননা যার শুধু নিজের প্রতি ভালোবাসা থাকে
সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। যদিও এটা সবসময় ঠিক না, কিন্তু আমার বৌদি শুধুমাত্র নিজের সৌন্দর্যের দিকে ধ্যান থাকতো। সে সবসময় নিজেকে যুবতী আর সুন্দরী রাখতে চাইতো। দাদার জেদ নাকি বৌদির রাগ। যাই হোক, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরও তাদের সংসার বাঁচাতে পারিনি। যাই হোক, এখন আমাদের আফসোস হয় যে এরকম হওয়া উচিত ছিল না। যদিও আমরা আমার দাদাকে মানিয়ে নিয়েছিলাম যে ও যেন ডিভোর্সের কথা না বলে আর সবকিছু ঠিক করে নেয়। বরং যদি ওকে ক্ষমাও চাইতে হয় তাহলে ও ক্ষমাও চেয়ে নিত। কিন্তু বউটি নিজেরই আলাদা হওয়ার জন্য পাগল হয়ে গেছিল। আর এভাবে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। আমার দাদার সাথে যা হয়েছিল সেটা খুবই খারাপ হয়েছিল। না জানি হঠাৎ করে আমার বৌদির সাথে কি এমন হয়ে গেছিল। সবকিছু তো ঠিকই আর ভালোই ছিল, কিন্তু পরে জানতে পারলাম যে বৌদি যে সন্ধ্যাবেলা ঘরের মধ্যে চলে যেত, তার পিছনে অন্য একটা ব্যাপার ছিল। মায়ের মনে হতো যে সে তার ছেলের সঙ্গে কথা বলে, কিন্তু তার দাদা বলতো যে যে ও আমাকে ফোনই করে না। জানি না এখন দুজনের মধ্যে কি ব্যাপার ছিল। হয়তো আমরা যেটা জানি ঘটনা তার চেয়ে অনেক বেশি কিছু ছিল, যেটা তাদের দুজনের কেউই আমাদের বলেনি। কিন্তু যাই হোক না কেন, আমার দাদার সংসার নষ্ট হয়ে গেছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।